আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে। আজকে আপনাদের সাথে আছি আমি আজিম উল হাসান। আজকে আমরা অ্যাডমিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মোডাল ভার্বস। মোডাল ভার্বসটাকে আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারা ঠিক যতটা না সহজ ভাবি, কিন্তু প্রশ্ন সলভ করার সময় দেখা যায় আমরা কিন্তু ততটাই কনফিউজড হয়ে যাই। এই জন্য আজকে আমরা যেটা করব, আমরা মোডাল ভার্বসের একদম খুঁটিনাটি সবকিছু নিয়ে আলোচনা করব এবং একই সাথে কিছু আমরা মোডাল ভার্ব রিলেটেড এক্সারসাইজ সলভ করব, যাতে করে আমরা যে স্টুডেন্ট যারা আছি তাদের যেন এই রিলেটেড যেন কোনো আর প্রবলেম আমরা ফেস না করি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা আর দেরি না করে আমাদের যেটা মূল যেটা টপিক আছে সেটা স্টার্ট করি। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ মোডাল ভার্ব, অর্থাৎ মোডাল ভার্ব জিনিসটা কি এবং মোডাল ভার্বের মানে মেন যেটা কথা বা মেন থিমটা কি সেটা আমরা একটু জানার ট্রাই করব। কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে a modal verb is a type of verb that is used to indicate modality, that is likelihood, ability, permission, request, capacity, suggestion, order, obligation or advice। অর্থাৎ যেটা বলছে ওরা সেটা হচ্ছে যে মোডাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের এক্সপ্রেস করতে কিন্তু ব্যবহার হয়ে থাকে, যেরকম পারমিশন নেওয়ার ক্ষেত্রে, রিকোয়েস্ট করার ক্ষেত্রে, ক্যাপাসিটি বোঝানোর ক্ষেত্রে, সাজেশন দেওয়ার ক্ষেত্রে, অর্ডার করার ক্ষেত্রে, অব্লিগেশন বোঝানোর ক্ষেত্রে। এই সকল সেন্সগুলো যখন এক্সপ্রেস যখন করতে চাই কোনো ভার্ব, তখন কিন্তু আমরা কিন্তু মোডাল ভার্বটা ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখা যাক মোডাল ভার্বের, যেরকম আমরা জানি যে ক্যান, উড, মে, মাইট, মাস্ট, উইল, উড, এগুলো দেখা যাচ্ছে কি সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে কি মোডাল ভার্বের বিভিন্ন কিন্তু উদাহরণ। এখন এখানে একটা কি ফ্যাক্ট দেওয়া আছে মোডাল ভার্বে, সেটা আমাদের জেনে নেওয়া দরকার। বলছে কি দেখেন, বলছে যে আফটার এ মোডাল ভার্ব দ্য রুট ফর্ম অর্থাৎ বেস ফর্ম অফ এ ভার্ব ইজ জেনারেলি ইউজড। এর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। বেস ফর্ম অর্থাৎ কি, বেস ফর্মের অর্থ হচ্ছে যে ভার্বের সাথে কখনোই এস অথবা ইয়েস বা ইডি কোনো কিছু যুক্ত হবে না। যেরকম খেয়াল করে দেখেন বন্ধুরা, আমরা কি বলি, আমরা কিন্তু বলি যে আই ক্যান গো দেয়ার। আমরা কি কখনো বলি যে আই ক্যান গোজ দেয়ার, অথবা কখনো কি বলি আই ক্যান গন দেয়ার? কখনো কিন্তু বলি না। আমরা বলি কি, খেয়াল করে দেখেন, আমরা বলি কিভাবে বলি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আমরা কিন্তু কখনো বলি না ইউ শুড ডান দ্য ওয়ার্ক, ইউ শুড ডিড দ্য ওয়ার্ক। অর্থাৎ আমরা যেটা বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মোডাল ভার্বগুলো যে আছে, এই মোডাল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখানে বেস ফর্মকে বলা হচ্ছে কি রুট ফর্ম, অর্থাৎ রুট ফর্ম আর বেস ফর্ম কিন্তু একই জিনিস, দুটোকে পৃথক বা আলাদা ভাবার কিন্তু কোনো স্কোপ আমাদের কাছে কিন্তু নেই। তার মানে আমরা এই যে স্লাইডটা পড়লাম, এই স্লাইডটা থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে মোডাল ভার্ব হচ্ছে এমন একটা স্পেশাল কাইন্ড অফ ভার্ব যেটা অ্যাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, ক্যাপাসিটি, সাজেশন, অর্ডার, অব্লিগেশন এই টাইপের সেন্স প্রকাশের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আর একটা যেটা জিনিস জানতে পারছি সেটা হচ্ছে যে এখানে যে মোডাল ভার্বগুলো আমরা জানতে পারলাম আছে, সেই মোডাল ভার্বগুলোর পরে কিন্তু সবসময় ভার্বের কোন ফর্ম হবে, সবসময় কিন্তু বেস ফর্ম হবে। ওকে, এদের পরে কিন্তু কখনোই প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম কিন্তু দেয়া যাবে না। আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে মোডাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মে, মাইট আর কুড। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মাইট আর কুড এই দুটো কিন্তু সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, আর মে এটা কিন্তু অনিশ্চয়তা বোঝানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে অর্থটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাইট আর কুড কি বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু মে কি বোঝাচ্ছে, অনিশ্চয়তা বোঝাচ্ছে। ওকে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। রুল নাম্বার 1-এ যেটা বলছে, খেয়াল করে দেখি আমরা, রুল নাম্বার 1-এ বলছে যে মে, মাইট, কুডের পরে ভার্বের বেস ফর্ম হবে যদি সেন্টেন্সটা যদি ফিউচার এর পসিবিলিটি প্রকাশ করে। অর্থাৎ বলতে যেটা সেটা হচ্ছে যে মে, মাইট, কুডের পরে ভার্বের বেস ফর্ম হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট অথবা ফিউচার সেন্স প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা প্রকাশ করছে বা সেন্স প্রকাশ করছে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, মে, মাইট, কুডের পরে ভার্বের কোন ফর্ম দিব, বেস ফর্ম দিব। কোন ফর্ম দিব, বেস ফর্ম দিব। কোন ক্ষেত্রে, যখন আমরা দেখব যে প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি প্রকাশ করছে। কারা প্রকাশ করছে, মে, মাইট, কুড। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকে মনে করি যে মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট,
কেন এমনটা আমরা ভাবি? এমনটা ভাবার কারণ হচ্ছে আমরা যখন ইন্টারে এবং যখন এসএসসিতে যখন ন্যারেশন করেছিলাম, সে ন্যারেশন করার সময় আমরা জানতাম যে মেয়ে থাকলে কি হয়ে যেত, মাইট হয়ে যেত। তো এই সেন্স থেকে কিন্তু আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারা কিন্তু অনেকে ভাবে কি যে মাইটটা হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু এমনটা কিন্তু ভাবা যাবে না। মাইটটা কিন্তু কখনোই পাস্ট ফর্ম না, মাইট একটা আলাদা মডেল এবং মেয়ে কিন্তু একটা আলাদা মডেল। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে মাইট এই মডেলটাও কিন্তু আপনার প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি বোঝাতে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এমনটা ভাবা কিন্তু যাবে না যে মাইট হচ্ছে পাস্ট এবং সবসময় এটা পাস্ট সেন্স প্রকাশ করে, এমনটা কিন্তু ভাবা যাবে না। অর্থাৎ মাইট যে মডেলটা আছে সেটাও কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। কি বলছে দেখেন, বলছে যে ইট মাইট বি অবলিক মাস্ট বি অর্মার টুমরো। আমরা যদি একটু লক্ষ্য যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্ড দেওয়া আছে টুমরো, যেটা একটা ফিউচার একটা সেন্স প্রকাশ করছে, অর্থাৎ ফিউচার পসিবিলিটি প্রকাশ করছে। দেখেন খেয়াল করে আমরা কি বলি, আমরা বলি কি যে আগামীকাল গরম পড়তে পারে, অর্থাৎ আমরা বলি কি ন্যাচারালি যে আগামীকাল গরম পড়তে পারে, কিন্তু তার মানে কি একটা সম্ভাবনা বোঝাচ্ছে। অর্থাৎ খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে পড়তে পারে, ঠিক আছে। আমরা কিন্তু একদম নিশ্চয়তা সহকারে কিন্তু বলতে পারি না যে আগামীকাল গরম পড়বে, এটা আমরা কখনো নিশ্চয়তা সহকারে বলতে পারি না। এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু বিধাতা না, আমরা সবকিছু জানি না। অর্থাৎ আমরা প্রেডিক্ট করতে পারি, অনুমান করতে পারি, একটা পসিবিলিটি প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা যখন বলছি যে ইট মাইট বি অবলিক মাস্ট বি অর্মার টুমরো, অর্থটা অনেকটা এরকম টাইপের যে আগামীকাল গরম পড়তে পারে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে। তো আমরা তো একটু আগে জানলাম যে সম্ভাবনা যদি বোঝায় তাহলে কি হয়ে যাবে, সম্ভাবনা বোঝালে হয়ে যাবে মাইট অথবা কুড। অপশনে দেখেন কি দেওয়া আছে, মাইট দেওয়া আছে কিন্তু। এবং খেয়াল করে দেখেন যে যেহেতু এটা একটা ফিউচার পসিবিলিটি বোঝাচ্ছে, এই জন্য দেখেন ভার্বের কোন ফর্ম হয়ে গেছে, বেস ফর্ম হয়ে গেছে। কোন ফর্ম হয়ে গেছে দেখেন, বেস ফর্ম। আমরা কিন্তু জানি যে বি এটা কিন্তু একটা কিন্তু বেস ফর্ম, এটার পাস্ট ফর্ম কি, এটার পাস্ট ফর্ম হচ্ছে বিন। ওকে, সো এই কথাটা আমরা বললাম যদি প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি যদি বোঝাই তাহলে এই যে মে মাইট কুড এদের পরে কিন্তু ভার্বের কোন ফর্ম হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে। পরের এক্সাম্পলটা আমরা একটু দেখি কি বলছে। পরের এক্সাম্পলে বলছে I may not be oblique could not be able to go with you tonight. টুনাইট দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এটা কিন্তু বর্তমান অর্থাৎ বর্তমান কালের কোনো একটা পসিবিলিটি বোঝাচ্ছে। বর্তমান কালের পসিবিলিটি বুঝালে ন্যাচারালি কি হয়ে যায়, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে মে মাইট অথবা আপনার কুড হয়ে যেতে পারে। এখন খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে যে এখানে কি হবে। এখন এটা বোঝার জন্য আমাকে যেটা করা লাগবে, আমাকে অর্থটা বুঝতে হবে। বলছে কি দেখেন, বলছে আই মে নট বি অবলিক কুড নট বি এবল টু গো উইথ ইউ টুনাইট। অর্থাৎ বলছে যে আজকে আমি তোমার সাথে যেতেও পারি, নাও যেতে পারি, যেতেও পারি, নাও যেতে পারি। অর্থাৎ এক ধরনের কিন্তু অনিশ্চয়তা কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ যেতেও পারি, নাও যেতে পারি। তো আমরা তো একটু আগে পড়লাম যদি অনিশ্চয়তা যদি বোঝাই তাহলে কি হয়ে যাবে, মে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হয়ে যাবে, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে আই মে নট বি এবল টু গো উইথ ইউ টুনাইট। অর্থাৎ আজকে আমি তোমার সাথে যেতেও পারি রাতে, নাও যেতে পারি। এবং খেয়াল করে দেখেন যে মে নটের পরে কিন্তু ভার্বের কিন্তু বেস ফর্ম হয়েছে। ভার্বের কোন ফর্ম হয়েছে, ভার্বের বেস ফর্ম। কেন, কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা কিন্তু প্রেজেন্ট পসিবিলিটি বোঝাচ্ছে। আমরা জানি যে প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি যদি বুঝাই তাহলে মে মাইট কুডের পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয় কিন্তু। পরের উদাহরণটা আমরা দেখি, পরেরটা কি বলছে, বলা হচ্ছে যে আই ডোন্ট নো হোয়ার জন ইজ। অর্থাৎ বলছে যে আমি আদৌ জানি না যে জন কোথায়। হি কুড বি অবলিক মে বি অথবা মাইট বি অ্যাট হোম। অর্থাৎ কি, সে বাসায় থাকতে পারে, তার মানে কি সে বাসায় কিন্তু থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে, সে হয়তো বাসায় আছে, এটা সম্ভাবনা প্রকাশ করছি। তার মানে এখানে আমি বলতে পারি কি, আমি এখানে বলতে পারি যে কুড বি অথবা মাইট বি, দুটোই কিন্তু অর্থ কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনাও কিন্তু বোঝাচ্ছে। এক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এখানে তো মেবিও হতে পারে, অর্থাৎ অনিশ্চয়তাও বোঝাতে পারে যে সে বাসায় থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এই কথাটা আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এটাও কিন্তু অ্যান্সার হয়ে যেতে পারে, কিন্তু মেবিও কিন্তু অ্যান্সার হয়ে যেতে পারে, অর্থাৎ তিনটাই কিন্তু অ্যান্সার হতে পারে। তাহলে এখন আপনার মাথায় আবার প্রশ্ন আসতে পারে, তাহলে এরকম টাইপের প্রশ্ন যদি আসে আমরা তাহলে কি করব? এর উত্তরটা হচ্ছে যে এরকম টাইপের প্রশ্ন আসবে না। প্রশ্ন যখন আসবে তখন উত্তরটা কিন্তু একটাই থাকবে। আমরা একটু পরে যখন এই মডেল রিলেটেড যখন এক্সারসাইজগুলো যখন সলভ করব তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের আর কি। সো এটা নিয়ে দুশ্চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কিছু নেই। রুল নাম্বার 2,
খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। রুল নাম্বার 2টা আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি কি বলছে দেখেন, যে মে মাইট কুড, এই মে মাইট কুড এর পরে কি হবে দেখেন, খেয়াল করে, সেটা হচ্ছে হ্যাভ প্লাস V3 হবে। হ্যাভ প্লাস V3 হবে যদি সেটা কি বোঝায়, পাস্টের কোনো পসিবিলিটি বোঝায়। কোন পসিবিলিটি বোঝায়? পাস্ট পসিবিলিটি বোঝায়। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে মে মাইট কুড এর পরে ভার্বের কোন ফর্ম হয়েছিল, মে মাইট কুড এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছিল যখন প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি প্রকাশ করছিল। কিন্তু এক্ষেত্রে মে মাইট কুড এর পরে কি হচ্ছে, হ্যাভ প্লাস V3 হচ্ছে, কেননা এটা একটা পাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে। এর অর্থটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি যে পাস্ট পসিবিলিটি যদি বোঝাই তাহলে সেখানে হয়ে যাবে কি, হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3। আমি যেভাবে বলছি আমি অনেকবার করে বলছি যাতে আপনাদের সবারই মুখস্থ হয়ে যায়, জিনিসটা একটু মনে রাখবেন। আমাদেরকে মনে রাখতে হবে যে পাস্ট পসিবিলিটি বুঝালে কি হয়ে যাবে, পাস্ট পসিবিলিটি বুঝালে আমাদের হয়ে যাবে হ্যাভ প্লাস V3। এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে কিন্তু। অর্থাৎ যখনই আমরা দেখবো একটা পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে বা পাস্টের কোনো সেন্স প্রকাশ করছে, সাথে সাথে আমাকে কি করতে হবে, মোডালের পরে হয়ে যাবে হ্যাভ প্লাস V3। মোডালটা মে হোক অথবা মাইট হোক অথবা কুড হোক, যেটাই হোক না কেন আমাকে কি ইউজ করতে হবে, হ্যাভ প্লাস V3। অর্থাৎ আমাকে বলতে হবে মে হ্যাভ গন, মাইট হ্যাভ গন, কুড হ্যাভ ডান, কুড হ্যাভ গন। অর্থাৎ এ মাইট, মে আর কুডের পরে হ্যাভ প্লাস যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ইউজ করতে হবে। কখন ব্যবহার করতে হবে, যখন পাস্ট পসিবিলিটি প্রকাশ করবে। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষাতে প্রায়ই আসে, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে মে হ্যাভ, মনে করেন একটা এক্সাম্পল আছে শুধু মে হ্যাভ, কোনো V3 নাই, ঠিক আছে, কোনো ধরনের মনে করেন V3 নাই, খালি আছে কি, আছে খালি মনে করেন আপনার মে হ্যাভ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে শুধু আছে যে মে হ্যাভ, এটা কি কোনো পাস্ট ফর্ম ইন্ডিকেট করবে নাকি এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি ইন্ডিকেট করবে? এর উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে যদি থাকে মে হ্যাভ অথবা যদি থাকে আপনার মাইট হ্যাভ, তাহলে আমাকে বুঝে নিতে হবে যেটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু তাহলে কিন্তু আপনার মনে করেন এক ধরনের কিন্তু প্রেজেন্ট কিন্তু পসিবিলিটি কিন্তু প্রকাশ করছে। অর্থাৎ আমাকে লক্ষ্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই যেন V3 কিন্তু থাকে। V3 না থেকে যদি শুধু যদি থাকে মে হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ, তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু আমাদের কিন্তু প্রেজেন্ট পসিবিলিটি হিসেবে কাউন্ট হবে। কেননা আমরা কিন্তু দেখেন প্রেজেন্ট পসিবিলিটিতে কিন্তু একটু আগে কিন্তু শিখেছি খুব ভালোভাবে, সেটা হচ্ছে যে মে, মাইট আর কুডের পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। কোন ফর্ম হয়, বেস ফর্ম। তো হ্যাভ এটা তো একটা বেস ফর্ম, তাই না? একটা জিনিস মাথায় রাখতে হবে যে হ্যাভ কিন্তু বেস ফর্ম, হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, হ্যাড কিন্তু পাস্ট ইনডিফিনিট ফর্ম। সো বেস ফর্ম হিসেবে সবসময় কি ইউজ করতে হবে, সবসময় কিন্তু হ্যাভ ইউজ করতে হবে। অর্থাৎ আমি আপনাকে একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে মাইট হ্যাভ অথবা মে হ্যাভ থাকলেই যে আমরা যে ধরে নিব যে এটা হচ্ছে আপনার মনে করেন ওয়ান কাইন্ড অফ পাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে, এমনটা কিন্তু ভাবার কিন্তু কোনো স্কোপ কিন্তু নাই। আমাকে দেখতে হবে যে ওই মাইট হ্যাভ অথবা মে হ্যাভ এর পরে V3 আছে কি নাই। যদি V3 থাকে তাহলে সেক্ষেত্রে সেটা পাস্ট পসিবিলিটি প্রকাশ করবে। যদি V3 না থাকে তাহলে সেটা প্রেজেন্ট পসিবিলিটি প্রকাশ করবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই তাহলে বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলটা বলছে কি দেখেন, বলছে যে ইট মে হ্যাভ রেইনড অবলিক উইল হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর। অর্থাৎ আই এম নট শিওর দ্বারা কি বোঝাচ্ছে, এক ধরনের অনিশ্চয়তা। সো অনিশ্চয়তা বুঝালে আমরা কিন্তু আগের লেকচারে কিন্তু জেনেছি, আগের স্লাইডে, যে মে ইউজ করি। সেই হিসাবে অ্যান্সারটি কি হয়ে যাচ্ছে দেখেন, মে হ্যাভ রেইনড। প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন এখানে হ্যাভ প্লাস V3 হলো। হ্যাভ প্লাস V3 হওয়ার যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কোন নাইটের কথা বলছে, লাস্ট নাইটের কথা বলছে, অর্থাৎ অতীতের কোনো কথা বলছে। যখনই অতীতের কোনো পসিবিলিটি বুঝাবে বা অতীতের কোনো সেন্স প্রকাশ করবে তখনই মডেলের পরে কি ব্যবহৃত হবে, হ্যাভ প্লাস V3। তার মানে আমরা বুঝতে পারছি যেহেতু অনিশ্চয়তা বোঝাচ্ছে এজন্য আমরা ব্যবহার করছি মে, এবং যেহেতু এটা একটা পাস্ট সেন্স প্রকাশ করছি এজন্য আমরা ব্যবহার করছি হ্যাভ প্লাস V3। তাহলে অ্যান্সারটি কি হয়ে যাচ্ছে, ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, পরেরটা বলছে দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া। তাহলে এখানে অ্যান্সারটা কি রাইট দিয়েছে, কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া। কেন এটা অ্যান্সার হয়েছে,
এটা অ্যান্সার হওয়ার কারণ সেটা হচ্ছে যে এটার অর্থটা আমাকে একটু করতে হবে। বলছি যে তার মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে ব্যাকটেরিয়া, অর্থাৎ এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সম্ভাবনা বোঝাতে আমরা কি ইউজ করি ন্যাচারালি? আমরা কিন্তু ইউজ করি মাইট অথবা কুড। সেই হিসাবে কিন্তু আমাদের কি হয়ে গেছে, দেখেন কুড ব্যবহার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে সেন্টেন্স, এখানে তো কোনো পাস্ট মার্কার বা অতীত নির্দেশক শব্দ যেরকম লাস্ট নাইট, লাস্ট ইয়ার এরকম টাইপের তো কোনো কিছু দেওয়া নাই। তাহলে কেন এখানে হ্যাভ প্লাস V3 হলো? এই হ্যাভ প্লাস V3 কেন হলো এটা বোঝার জন্য আমাদেরকে অর্থটা করতে হবে। খেয়াল করে দেখেন কি বলছে, আমরা বলছি দ্য কজ অফ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে ব্যাকটেরিয়া। অর্থাৎ তার মৃত্যু এটা কিন্তু একটা অলরেডি ঘটে গেছে, এটা কিন্তু একটা পুরনো ঘটনা, এবং মৃত্যুর কজ এটাও কিন্তু একটা পুরনো ঘটনা। অর্থাৎ পুরো বিষয়টাই যেহেতু অলরেডি ঘটে গেছে অতীতে, এই জন্য এটা একটা কাইন্ড অফ কিন্তু পাস্ট সেন্স প্রকাশ করছে। ঠিক আছে, যেহেতু একটা পাস্ট সেন্স প্রকাশ করছে এই জন্য আমরা কুডের পরে ইউজ করেছি হ্যাভ প্লাস V3। পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে যে জন মাইট হ্যাভ গন টু মুভিজ ইয়েস্টারডে। এর অর্থটা কি? যে জন হয়তো গতকাল হয়তো মুভি দেখতে গিয়েছিল। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখেন যে সেন্টেন্সের মধ্যে যেহেতু একটা পাস্ট মার্কার জাতীয় শব্দ আছে, এই জন্য কি করেছে দেখেন, মাইটের পরে কিন্তু ইউজ করেছে হ্যাভ প্লাস V3। অর্থাৎ আমরা এই যে দুটো স্লাইড যে করলাম, এখান থেকে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি যদি প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মে মাইট কুডের পরে ভার্বের কোন ফর্ম দিতে হবে? বেস ফর্ম দিতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে একটা পাস্ট পসিবিলিটি প্রকাশ করছে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে? মে মাইট কুডের পরে হ্যাভ প্লাস V3 ইউজ করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হ্যাভ থাকলে কিন্তু পাস্ট পসিবিলিটি বোঝায় না, আমাকে চেক করতে হবে যে হ্যাভ এর পরে V3 আছে কি নাই। যদি হ্যাভ এর পরে V3 থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা পাস্ট পসিবিলিটি প্রকাশ করছে, আর যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি প্রকাশ করছে। কিভাবে বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে এই এক্সাম্পল দুটো দেখলে কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু বুঝতে পেরে যাব। প্রশ্নে কি বলা হচ্ছে দেখেন, প্রশ্নে বলা হচ্ছে যে which of the following sentences are expressing present possibility। অর্থাৎ নিচে যে তিনটা যে প্রশ্ন মানে তিনটা যে এখানে সেন্টেন্স দেওয়া আছে, এই তিনটা সেন্টেন্সের মধ্য থেকে কোন কোন সেন্টেন্স গুলো প্রেজেন্ট পসিবিলিটি এক্সপ্রেস করছে। কোন পসিবিলিটি? প্রেজেন্ট পসিবিলিটি। আমরা যদি লক্ষ্য করি এই নাম্বারে, তাহলে দেখতে পাচ্ছি কি দেখেন মে গো, অর্থাৎ মের পরে দিয়েছে কি দেখেন ভার্বের বেস ফর্ম। তো আমরা তো আগে থেকেই জানি যে যদি কোনো একটা মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি প্রকাশ করছে, প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি। বি নাম্বারটা খেয়াল করে দেখেন কি বলছে যে কামাল মে হ্যাভ এ সিস্টার। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন কি বলছে, কামাল মে হ্যাভ এ সিস্টার। আপনি খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে যে মেয়ের পরে কিন্তু হ্যাভ আছে, বাট এটা থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আমরা যারা আছি মনে করবো কি যে এটা হচ্ছে পাস্ট পসিবিলিটি। বাট আমি আপনাকে যেমনটা বললাম যে হ্যাভ থাকলে কিন্তু পাস্ট পসিবিলিটি হয় না, আপনাকে চেক করতে হবে যে হ্যাভ এর পরে V3 আছে কি নাই। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই ক্ষেত্রে কিন্তু হ্যাভ এর পরে কোনো ধরনের V3 দেয়া নাই। তার মানে কি? তার মানে এই প্রথম যে দুটো আছে এই দুটোই আসলে আমাদের কিন্তু কি প্রকাশ করছে? প্রেজেন্ট পসিবিলিটি কিন্তু প্রকাশ করছে। কিন্তু পরেরটাতে খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে কামাল মে হ্যাভ ফেসড, অর্থাৎ মের পরে দেখেন খেয়াল করে দেখেন কি বলেছে হ্যাভ প্লাস V3। তার মানে কি? এটা হচ্ছে পাস্ট পসিবিলিটিস কিন্তু বোঝাচ্ছে আর কি। সো এই যে জায়গাগুলো আমরা একটু বলছিলাম, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে যে মে মাইট কুডের পরে হ্যাভ থাকলেই কিন্তু সেটা কিন্তু পাস্ট পসিবিলিটি না, অবশ্যই হ্যাভ এর পরে V3 থাকতে হবে। এই জায়গাটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, বাট আমরা যে স্টুডেন্ট আছি তারা কিন্তু এটা কিন্তু প্রায় কিন্তু মিস্টেক করে ফেলি। সো এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু এক্সারসাইজ সলভ করব, অর্থাৎ আমরা যে দুটো যে হচ্ছে টপিক পড়লাম এই দুটো টপিক রিলেটেড কিছু এক্সারসাইজ সলভ করব। প্রথমটা কি বলছে দেখেন, বলছে যে লুলুয়া ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, হি ড্যাশ সাম আদার ওয়ার্ক। প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কি অ্যান্সার হবে মে হ্যাভ হ্যাড, নাকি হবে মে হ্যাভ, নাকি হবে উইল হ্যাভ হ্যাড। আমাকে লক্ষ্য করতে হবে যে এই যে প্রশ্নটা আছে সেটা কোন টেন্সে। খেয়াল করে দেখেন কি বলছে ইজ অ্যাবসেন্ট, তার মানে কি প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পসিবিলিটি বোঝাচ্ছে। যেহেতু এটা একটা প্রেজেন্ট পসিবিলিটি যেহেতু বোঝাচ্ছে, তার মানে এখানে কি হয়ে যাবে ভার্বের বেস ফর্ম, কার পরে? মোডাল ভার্বের পরে। অপশনে তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ প্লাস V3 আছে, তার মানে কি এটা কিন্তু কখনোই দেওয়া যাবে না। আবার সি নাম্বারও দেখছি হ্যাভ প্লাস V3, তাহলে এটাও দেওয়া যাবে না।
তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আসলে অপশন বি। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাচ্ছে মে হ্যাভ, এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এরপরটা খেয়াল করে আপনি দেখেন কি বলছে। এর পরেরটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে লুলুয়া ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখেন আগেটাতে যেরকম ইজ ছিল, এখানে বলছে কি ওয়াজ, অর্থাৎ এটা কিন্তু পাস্ট পসিবিলিটি প্রকাশ করছে, অর্থাৎ পাস্টের কোনো সেন্স প্রকাশ করছে। পাস্টের যদি কোনো পসিবিলিটি বোঝায় বা সেন্স প্রকাশ করে তাহলে মোডালের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাভ প্লাস V3। তাহলে আমরা এখন খুঁজে বের করে দেখি তো কোন কোন অপশন আছে হ্যাভ প্লাস V3। আমরা দেখতে পাচ্ছি অপশন সি এ আছে হ্যাভ প্লাস V3 আর অপশন এ তে আছে হচ্ছে হ্যাভ প্লাস V3। এখন দেখতে হবে যে আসলে এটা কোনটা অ্যান্সার হতে পারে। এখন আমরা অর্থ করি, বলছে যে লুলুয়া ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, হি ড্যাশ সাম আদার ওয়ার্ক। অর্থাৎ বলছে যে লুলুয়া যেহেতু গতকাল দেখা যাচ্ছে কি যে ক্লাসে অ্যাবসেন্ট ছিল, তার মানে কি তার হয়তো কিছু কাজ থেকে থাকতে পারে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছি। আমরা খুব ভালো করে কিন্তু একদম পড়ার শুরুতে আজকে জেনে নিয়েছিলাম যে সম্ভাবনা যদি বোঝায় তাহলে অবশ্যই আমাকে ইউজ করতে হবে দেখা যাচ্ছে কি মে, মাইট অথবা কুড কিন্তু আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আপনি কিন্তু বলতে পারেন আপনার অ্যান্সারটা হয়ে যাবে মে। আবার অনেকে কিন্তু আপনি এটাও বলতে পারেন যেটা সেটা হচ্ছে অনিশ্চয়তা বোঝালেও কিন্তু কি হয়, মে ইউজ হয়। অর্থাৎ আমরা যখন বলছি যে সে ক্লাসে অ্যাবসেন্ট ছিল তার মানে কি তার কিছু কাজ থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থাৎ তার হয়তো কিছু কাজ ছিল বাট আমরা কিন্তু শিওর না, অর্থাৎ অনিশ্চয়তা বোঝাচ্ছে। তো ওই সেন্সটাও কিন্তু আপনি কিন্তু বলতে পারেন যে এখানে অ্যান্সারটা হয়ে যাবে এ। কিন্তু উইলটা কখনোই হবে না, কারণ উইল দ্বারা অনিশ্চয়তাও বোঝায় না, সম্ভাবনাও বোঝায় না। এর জন্য আমার অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। এখন আমরা এই মোডাল ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, যেটা হচ্ছে মাস্ট। অ্যাডমিশন পরীক্ষাতে অথবা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি কোনো মোডাল রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, তার মধ্যে অনেক 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 বেশি প্রশ্ন আসে আসলে এই মাস্টটা থেকে। ওই জন্য আমাদেরকে খুব ভালোভাবে এই টপিকটা কিন্তু শিখতে হবে আর কি। সো বন্ধুরা, আপনারা সবাই প্রস্তুত হয়ে নিন টপিকটা শেখার জন্য। এখানে মাস্টার যে রুলস গুলো আছে সেগুলোকে কিন্তু ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে। প্রথম যেটা আছে 1 নম্বরে, সেটা বলা হচ্ছে কি দেখেন কমপ্লিট অব্লিগেশন। কি বলা হচ্ছে? কমপ্লিট অব্লিগেশন। কমপ্লিট অব্লিগেশন মানে কি আমরা একটু পড়ে নিই। বলা হচ্ছে যে কোনো কিছু করতেই হবে, অর্থাৎ না করলেই না, এমন টাইপের ভাব বা সেন্স প্রকাশ করলে সেটাকে আমরা বলছি কি কমপ্লিট অব্লিগেশন। অর্থাৎ আপনাকে কোনো কিছু করতেই হবে, না করলেই ন। ঠিক আছে, এই টাইপের সেন্স যখন প্রকাশ করবে তখন আমাকে কি ইউজ করতে হবে? মাস্ট। যেরকম আমরা কিন্তু বলি যে ইউ মাস্ট গো দেয়ার, ইউ মাস্ট গো দেয়ার, তার মানে কি তোমাকে সেখানে যেতেই হয় কিন্তু। ঠিক আছে, তো এই টাইপের সেন্টেন্স আমরা যখন বলি আর কি, তোমাকে করতেই হবে, না করলেই নয়, অর্থাৎ কমপ্লিট অব্লিগেশন যখন বুঝাই, এরকম টাইপের কমপ্লিট অব্লিগেশন বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই কিন্তু মে, মাইট, কুড ব্যবহার করতে পারবো না। কমপ্লিট অব্লিগেশন আমরা যখন বুঝাবো তখন অবশ্যই আমাকে এক্ষেত্রে ইউজ করতে হবে মাস্ট। এক্ষেত্রে কিন্তু মাস্ট ছাড়া কিন্তু অন্য কিন্তু মোডাল ভার্ব কিন্তু আমরা কিন্তু ইউজ করতে কিন্তু পারবো না। এখন খেয়াল করে যেটা দেখেন সেটা হচ্ছে এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে। এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে খুবই বেসিক, অর্থাৎ সাবজেক্টের পরে হবে মাস্ট, আর আমরা যেমনটা জানি যে একটা মোডালের পরে ভার্বের সবসময় কোন ফর্ম হয়ে যায়? বেস ফর্ম হয়ে যায়। এই জন্য দেখেন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস V1। ওকে, অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কমপ্লিট অব্লিগেশন যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পলটা কি বলছে দেখেন। প্রথম এক্সাম্পলটা বলছে ওয়ান মাস্ট অবলিক শুড সাইন এ চেক বিফোর ওয়ান ক্যাশেস ইট। এর অর্থটা হচ্ছে যে কেউ যদি টাকা তুলতে যদি চায় কোনো চেকের মাধ্যমে তাহলে তাকে অবশ্যই কি করতে হয়? অবশ্যই তাহলে চেকে সাইন করতে হয়। আমরা যারা স্টুডেন্ট যারা আছে আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে চেকে আমরা যদি সাইন যদি না করি তাহলে কিন্তু কখনোই কিন্তু টাকা তুলতে পারবো না। এর অর্থটা হচ্ছে যে টাকা তুলতে গেলে অবশ্যই 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 আমাকে চেকে সাইন করতেই হবে, না করলেই নয়, অর্থাৎ কমপ্লিট অব্লিগেশন বোঝাচ্ছে। তো এরকম টাইপের কমপ্লিট অব্লিগেশন যখন বুঝাবে তখন আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? মাস্ট হয়ে যাবে। কিন্তু তখন মডেল হিসেবে কি ব্যবহার করতে হবে? মাস্ট ইউজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কখনোই মে, মাইট, কুড অথবা শুড ব্যবহার করতে পারবো না। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে। বলছে যে an automobile must oblique should have a gasoline to run.
আপনি নিজেকে প্রশ্ন করেন যে একটা অটোমোবাইল কখনো কি গ্যাসোলিন ছাড়া কখনো কি রান করতে পারে, কখনো কি চলতে পারে? কখনোই পারে না। তার মানে কি একটা অটোমোবাইলকে চলতে গেলে অবশ্যই গ্যাসোলিন থাকতেই হবে, না থাকলেই নয়। তো অর্থাৎ একটা কমপ্লিট অব্লিগেশন বোঝাচ্ছে। আর আমরা জানি যে যদি কমপ্লিট অব্লিগেশন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা মডেল হিসেবে কি ব্যবহার করব? মাস্ট ব্যবহার করব। পরেরটা দেখেন খেয়াল করে কি বলছে যে an attorney must oblique should pass an examination before practicing law। এর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা অ্যাটর্নি যদি ল প্র্যাকটিস করতে চায় তাহলে তার অবশ্যই তাকে কি করতে হবে? একটা এক্সামিনেশন পাস করতেই হবে। অর্থাৎ এই এক্সামিনেশন পাস না করলে কিন্তু কখনোই কিন্তু সম্ভব হবে না, একদম করতেই হবে, না করলেই না। তার মানে কি এক্ষেত্রেও কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু কি হয়ে যাবে? এক্ষেত্রে আমার অ্যান্সারটা হয়ে যাবে মাস্ট আর কি। সো এই জিনিসটা আমরা একটু শিখলাম খুব ভালোভাবে আর কি, যে যখনই কোনো একটা কমপ্লিট অব্লিগেশন বুঝাবে তখনই আমরা কিন্তু মাস্ট ব্যবহার করব। ওকে, এবং সেক্ষেত্রে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আমরা শিখবো মাস্টার সেটা হচ্ছে কি লজিক্যাল কনক্লুশন। আগে আমাকে একটু জানতে হবে যে লজিক্যাল কনক্লুশন এই জিনিসটা কি। আমরা খুব সুন্দরভাবে এখানে লিখে রেখেছি, আপনি খেয়াল করে দেখেন কি বলছি। আমরা বলছি যে বর্তমান বা অতীতকালের কোনো ঘটনা, প্রমাণ বা নিদর্শনের উপর ভিত্তি করে নিজের লজিক কাজে লাগিয়ে যে সিদ্ধান্ত করা হয় বা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় কি লজিক্যাল কনক্লুশন। অর্থাৎ আপনি কোনো ঘটনা, কোনো প্রমাণের উপর বেস করে আপনি নিজের লজিককে কাজে লাগিয়ে যখন কোনো ডিসিশন মেক করবেন তখন সেটাকে বলা হচ্ছে কি লজিক্যাল কনক্লুশন। একটা উদাহরণ দিই আপনাকে। আপনি ধরে নেন যে সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রুমের দরজাটা দেখা যাচ্ছে কি খোলা, অথবা আপনি দেখা যেতে পারে যে বাইরে গেছিলেন, বাইরে থেকে এসে আপনি দেখছেন কি যে রুমের দরজাটা ওপেন হয়ে আছে, অথবা আপনার যেটা হচ্ছে টেবিল ছিল, টেবিলে দেখতে পাচ্ছেন যে ডয়ের যে লক সেটা কিন্তু ওপেন হয়ে আছে। আপনি তখনই বুঝে নিলেন কি যে তার মানে নিঃসন্দেহে আমার ঘরে অন্য কেউ প্রবেশ করেছিল। আপনি কিভাবে বুঝলেন যে আপনার ঘরে অন্য কেউ প্রবেশ করেছিল? রুমের দরজা খোলা দেখে, ঠিক আছে, আপনার টেবিলের যে অর্ড্রপ আছে তার ড্রয়ারটা ওপেন দেখে, অর্থাৎ কোন একটা নিদর্শন, কোন একটা এভিডেন্স দেখে আপনি কিন্তু একটা কনক্লুশন মেক করলেন যে নিঃসন্দেহে যে আমার ঘরে অন্য কেউ প্রবেশ করেছিল। অর্থাৎ একটা ঘটনার উপর বা একটা প্রমাণের উপর ভিত্তি করে আপনি যখন নিজের লজিককে কাজে লাগিয়ে যখন কোনো ডিসিশন মেক করবেন তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে কি লজিক্যাল কনক্লুশন। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই লজিক্যাল কনক্লুশনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে এ দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি। প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে কি যে পাস্ট ইভেন্ট, অর্থাৎ লজিক্যাল কনক্লুশনটা যদি পাস্ট কোনো ইভেন্টের উপর বেস করে যদি আমরা যদি করি, অর্থাৎ অতীতকালের কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি আমরা যদি লজিক্যাল কনক্লুশন করি তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে দেখেন, সাবজেক্টের পর হবে মাস্ট হ্যাভ প্লাস V3। তো এটা তো আমাদের জন্য কিন্তু নতুন কোনো কিছু না, যে হ্যাভ প্লাস V3 আমরা কিন্তু অলরেডি কিন্তু পড়ে এসেছি যে যে কোনো টাইপের মডেলের ক্ষেত্রে যখনই অতীত নির্দেশক কোনো পসিবিলিটি বুঝাবে তখনই কি হয়ে যাবে, মডেলের পরে হ্যাভ প্লাস V3 হয়ে যাবে। তার মানে কি এখানে কিন্তু আমাদেরকে কিন্তু আলাদা করে কিন্তু আর জিনিসটা কিন্তু মেমোরাইজ করা লাগছে না। তার মানে আমরা বুঝতে পারছি যখনই লজিক্যাল কনক্লুশন হবে এবং যখনই লজিক্যাল কনক্লুশনটা অতীত কোনো ঘটনাকে কেন্দ্র করে হবে তখন সেক্ষেত্রে মাস্টের পরে হয়ে যাবে কি হ্যাভ প্লাস V3। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখনই লজিক্যাল কনক্লুশন হবে তখন মাস্ট ব্যতীত আপনি অন্য কোনো মডেল কিন্তু ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ মাস্ট তখনই হবে যখন লজিক্যাল কনক্লুশন অথবা দেখা যাবে কি আপনার কমপ্লিট অব্লিগেশন বুঝাবে। অর্থাৎ আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এখানে তো আমরা মাইট, কুড, মে, শুড দিতে পারি, বাট না, যেহেতু এটা লজিক্যাল কনক্লুশন এই জন্য এখানে একটাই মডেল হবে এবং সেটা হচ্ছে মাস্ট। এই মাস্ট ব্যতীত অন্য কোনো মডেল কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা কিন্তু যাবে না। এই জিনিসটা কিন্তু আমাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। এবং মাস্টের পরে বেসিক্যালি হয়ে যাবে কি হ্যাভ প্লাস V3 হয়ে যাবে। কিন্তু একটা এক্সাম্পল দেখা যায় গাইস, বলছে কি এক্সাম্পলে যে Tony's lights are out, বলছে কি দেখেন যে Tony's lights are out, he must have gone to sleep। অর্থটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে, বলছে যে টনির রুমের সবগুলো লাইটই বন্ধ, তার মানে কি সে নিঃসন্দেহে ঘুমাতে চলে গিয়েছে। আপনি কিভাবে বুঝছেন যে টনি ঘুমাতে চলে গিয়েছে? আপনি তার লাইট বন্ধটা দেখে কিন্তু আপনি একটা কি করলেন, আপনি লাইট বন্ধটা দেখেই আপনি কিন্তু একটা ডিসিশন মেক করলেন আপনার লজিকে কাজে লাগিয়ে। তার মানে কি, তার মানে এটা হচ্ছে একটা কিন্তু লজিক্যাল কনক্লুশন। এবং লজিক্যাল কনক্লুশন যদি হয় তাহলে মাস্ট ব্যবহৃত হবে এবং মাস্টের পর হবে কি হ্যাভ প্লাস V3। কারণটা কি দেখেন, এটা একটা অতীতের কথা বলছে। আপনি খেয়াল করে দেখেন আমরা কি বলি, আমরা বলি যে আরে টনির লাইট তো বন্ধ হয়ে গেছে রুমে, তার মানে কি সে ঘুমাতে চলে গিয়েছে।
তার মানে কি বলি, সে ঘুমাতে চলে গিয়েছে। আমরা কিন্তু বলি না যে আরে ওর তো রুমের সব লাইটই বন্ধ, তার মানে কি ও ঘুমাতে চলে যাবে, এটা কিন্তু বলি না। আমরা বলি কি, আরে ওর তো রুমের সব লাইটই বন্ধ, তার মানে কি ও তো আগেই ঘুমাতে চলে গেছে। ঘুমাতে চলে গিয়েছে পাস্ট ইভেন্ট, যেহেতু পাস্ট ইভেন্ট এই জন্য হচ্ছে কি হ্যাভ প্লাস V3। আর যেহেতু এটা একটা লজিক্যাল কনক্লুশন এই জন্য ইউজ হয়েছে কি দেখেন মাস্ট ইউজ হয়েছে কিন্তু, ঠিক আছে। আরেকটা খেয়াল করে দেখেন, আরেকটা এখানে এক্সাম্পল আছে, বলছে যে জন ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম। বলছে জন তার পরীক্ষাতে অনেক ভালো করেছিল, এবং খেয়াল করে দেখেন ডিড আছে, তার মানে কোন ঘটনা বলছে দেখেন, তার মানে এটা একটা অতীতের কোনো ঘটনা বলছে। অর্থাৎ এরপর দেখেন কি বলছে, হি ড্যাশ, বলছে কি দেখেন হি ড্যাশ হার্ড, এবং প্রত্যেকটা অপশন হচ্ছে স্টাডি। তার মানে আমরা বুঝতে পারছি যে, আমরা কিভাবে বুঝতে পারছি যে জন অনেক হার্ড ওয়ার্ক করেছে, আমরা বুঝতে পারছি কারণ সে পরীক্ষাতে ভালো করেছে। অর্থাৎ একটা এভিডেন্স দেখছেন আপনি যে তার পরীক্ষাতে ভালো করা, অর্থাৎ তার পরীক্ষাতে ভালো করার উপর বেস করে আপনি একটা ডিসিশন মেক করছেন কি তার মানে সে খুব ভালোভাবে হার্ড ওয়ার্ক করেছে, এবং হার্ডভাবে খুব ভালোভাবে সে কি পড়াশোনা করেছে। তার মানে এটা লজিক্যাল কনক্লুশন, কারণ আপনি একটা জিনিসের উপর ভিত্তি করে আরেকটা কথা বা ওপিনিয়ন আপনি দিচ্ছেন। তো লজিক্যাল কনক্লুশনে কি ইউজ হয়, মাস্ট ইউজ হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটি কি হয়েছে, মাস্ট হ্যাভ স্টাডিড। আর হ্যাভ প্লাস V3 কেন হলো, কারণ তো আমি বললামই এটা যেহেতু পাস্ট সেন্স প্রকাশ করছে এই জন্য হচ্ছে হ্যাভ প্লাস V3। আর যেহেতু এটা একটা লজিক্যাল কনক্লুশন এই জন্য আমরা ইউজ করছি মাস্ট। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ নাম্বার, অর্থাৎ অ্যান্সারটা হয়ে যাচ্ছে John did very well on the exam. Stop. He must have studied hard. তাহলে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা কিন্তু ছিল লজিক্যাল কনক্লুশনের পার্ট এ, ঠিক আছে, লজিক্যাল কনক্লুশনের পার্ট এ, অর্থাৎ পাস্ট ইভেন্টের ক্ষেত্রে কিন্তু। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে লজিক্যাল কনক্লুশন ছিল, এই লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা পার্ট বিটা করব, যেটা হচ্ছে প্রেজেন্ট ইভেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা তো বরাবরই জানি যে যখনই আমরা লজিক্যাল কনক্লুশন ইউজ করব তখন অবশ্যই আমরা কি ইউজ করব, মাস্ট ইউজ করব। কিন্তু যখন প্রেজেন্টের কোন সেন্স প্রকাশ করবে তখন কি ইউজ করব, মাস্টের পর আমরা ইউজ করব বি, এবং তারপরে হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি অথবা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমি আবারও বলছি, যখনই প্রেজেন্ট কোনো পসিবিলিটি বুঝাবে লজিক্যাল কনক্লুশনে, ঠিক আছে, তখনই আমরা ইউজ করব কি মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা অ্যাডজেক্টিভ ইউজ করব, ঠিক আছে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে যে মাস্ট বি এর পরে হয় হবে অ্যাডজেক্টিভ আর নয়তো হবে ভার্ব প্লাস আইএনজি। এবং এক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে প্রেজেন্ট ইভেন্ট বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভাব। প্রেজেন্ট ইভেন্ট বলতে বোঝাচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভাব। অর্থাৎ যখনই কোনো লজিক্যাল কনক্লুশন দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাব প্রকাশ করবে, অর্থাৎ বর্তমানে কোনো কিছু ঘটছে বা চলছে এরকম টাইপের যখন কোনো সেন্স প্রকাশ করবে তখন সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি হয়ে যাবে, এবং মাস্ট বি এর পরে হয় হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি আর নয়তো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা যদি এটা উদাহরণের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি দেখেন, বলছে যে হি ইজ টেকিং এ ওয়াক, অর্থাৎ কি বলছে যে সে হাঁটছে। হি মাস্ট বি ফিলিং বেটার নাও। আপনি খেয়াল করে দেখেন সেন্সের মধ্যে আছে কি নাও। আমরা কিন্তু ন্যাচারালি কিন্তু জানি যে নাও যদি থাকে তাহলে সেটা হয়ে যায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্স প্রকাশ করে কিন্তু। এবং খেয়াল করে দেখেন আমরা যদি অর্থ করি তাহলে কি হচ্ছে দেখেন যে সে হাঁটছে, তার মানে কিছু নিঃসন্দেহে এখন ভালো ফিল করছে, ভালো ফিল করবে না কিন্তু, বা ভালো ফিল করেছে বলছি না, আমি কি বলছি ভালো ফিল করছে, করছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাব যখন প্রকাশ করব তখন হয়ে যাবে কি মাস্ট বি হয়ে যাবে, এবং মাস্ট বি এর পরে কি হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এর জন্য হয়ে গেছে কি দেখেন ফিলিং হয়ে গেছে। প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে শুড বি কেন হচ্ছে না। শুড বি হচ্ছে না কারণ আমি আপনাকে আগেই বলেছি যে লজিক্যাল কনক্লুশনে আমরা একটাই মডাল ইউজ করতে পারি, সেটা হচ্ছে মাস্ট। মাস্ট ব্যতীত অন্য কোনো মডাল আমরা ব্যবহার করতে পারবো না। আর আপনি আবার যদি এখন বলেন যে কিভাবে বুঝবো যে এটা একটা লজিক্যাল কনক্লুশন, তাহলে উত্তরটা হচ্ছে এখানে আমরা কিন্তু এভিডেন্স দেখছি যে সে হাঁটছে, তার মানে কি সে নিঃসন্দেহে ভালো ফিল করছে, অর্থাৎ তার হাঁটাটা দেখে আমরা কিন্তু একটা ডিসিশন মেক করছি, তার মানে কি লজিক্যাল কনক্লুশন এখানে। পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে যে বব ইজ অ্যাবসেন্ট, তার মানে কি হয়ে যেতে পারে এখানে হি মাস্ট বি সিক, তার মানে সে নিঃসন্দেহে দেখা যেতে পারে কি অসুস্থ হয়ে আছে। যেহেতু সে অ্যাবসেন্ট তার মানে কি, তার মানে সে নিঃসন্দেহে কি হয়েছে অসুস্থ হয়ে আছে। এবং খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু মাস্ট বি এর পরে একটা কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করেছে, এক্ষেত্রে কিন্তু আর ভার্ব প্লাস আইএনজি ইউজ করেনি। এটাই আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে মাস্ট বি এর পরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাব প্রকাশ করে তাহলে হয় হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি আর নয়তো হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে।
অনেকে এখন যেটা বলতে পারে সেটা হচ্ছে এখানে এটা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাব প্রকাশ করে। আপনি খেয়াল করেন আমরা কি বলি, আমরা বলি এভাবে বব ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ সে অনুপস্থিত, তার মানে সে নিঃসন্দেহে অসুস্থ হয়ে আছে, অর্থাৎ কি বর্তমানে সে অসুস্থ হয়ে আছে, যদি না থাকতো অসুস্থ তাহলে সে কিন্তু চলে আসতো। ঠিক আছে, তো এরকম টাইপের একটা সেন্স ইউজ করছে বলে আমরা এখানে ইউজ করছি মাস্ট বি সি। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, এটা খুব আমাদের ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে ফেলে, এটাকে খুব কেয়ারফুলি আমরা দেখি। কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে দ্য ফোন লাইন ইজ বিজি, সামওয়ান ড্যাশ ফোন। বেশিরভাগ স্টুডেন্ট যেটা দিবে সেটা হচ্ছে যে সামওয়ান মে বি ইউজিং দ্য ফোন, অর্থাৎ অনেকেই বলবে কি হয়তো ফোনটা কেউ ব্যবহার করছে, সবাই বেসিক্যালি দিবে কি মে বি ইউজিং দ্য ফোন। বাট এক্ষেত্রে কি হয়ে যাবে দেখেন, এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে আমার মাস্ট বি ইউজিং। কেন মাস্ট বি ইউজিং? কারণ এটা একটা লজিক্যাল কনক্লুশন। কেন লজিক্যাল কনক্লুশন? কারণ দেখেন এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা এভিডেন্সের উপর বেস করে আমরা কিন্তু একটা ডিসিশন নিয়েছি। যেহেতু ফোন লাইনটা বিজি, তার মানে কি নিঃসন্দেহে ফোনটা কেউ ইউজ করছে, যেহেতু বিজি তার মানে কি নিঃসন্দেহে কেউ ইউজ করছে, অর্থাৎ একটা ঘটনার উপর বেস করে আমরা কিন্তু একটা কমেন্ট থ্রো করছি, অর্থাৎ লজিক কিন্তু ক্রিয়েট করছে, অর্থাৎ লজিক্যাল কনক্লুশন। এবং আমরা বারবার একটা কথা আপনাকে বলছি যে লজিক্যাল কনক্লুশন যদি হয় তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে অবশ্যই মাস্ট ইউজ করতে হবে। এবং অর্থটা খেয়াল করেন কি বলছি, তার মানে কি নিঃসন্দেহে কেউ ফোন ইউজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভাব কিন্তু। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই জন্য অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি নাম্বারটা। সি নাম্বারে কি বলছে দেখেন, সি নাম্বারে বলছে যে যখন কোনো বলছে যে অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট রিপিট, রিপিটেড ইভেন্টের এভিডেন্সের ক্ষেত্রেও কিন্তু মাস্ট ব্যবহার কিন্তু হয়ে থাকে। এবং সেক্ষেত্রে দেখেন কমপ্লিট অব্লিগেশনে যেরকম মাস্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতাম, ঠিক রিপিটেড এভিডেন্সের ক্ষেত্রেও কিন্তু মাস্টের পরে আমরা কি ইউজ করব, ভার্বের বেস ফর্ম ইউজ করব। এক্সাম্পলে দেখা যাক কি বলছে, এক্সাম্পলে বলছে যে দ্য লাইট অলওয়েজ আউট ইন হার রুম অ্যাট 10 o'clock, অর্থাৎ বলছে যে প্রতিদিন রাত 10টার সময় কিন্তু তার রুমে সব লাইট বন্ধ হয়ে যায়। তার মানে কি হয়ে যায় দেখেন, প্রতিদিন কিন্তু ঘটনা কিন্তু ঘটে, অর্থাৎ একটা কি রিপিটেড ইভেন্ট বোঝাচ্ছে। তার মানে কি হয়ে যাবে দেখেন মাস্ট, তাহলে এখানে কি ইউজ করবো আমরা, মাস্ট ইউজ করবো। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি শি মাস্ট গো টু বেড আর্লি এভরি নাইট। ঠিক আছে, অর্থাৎ সে নিঃসন্দেহে কি প্রতিদিনই কিন্তু সব মানে খুব আর্লি কিন্তু ঘুমাতে চলে যায়। এখন আপনার প্রশ্ন আসতে পারে কেন এখানে মাস্ট, এখানে মাস্ট এর কারণ যেমনটা বললাম এটা লজিক্যাল কনক্লুশন। আপনি কিভাবে বুঝছেন যে সে প্রতিদিন আগে ঘুমাতে চলে যায় তার লাইট বন্ধ দিতে, অর্থাৎ এটা লজিক্যাল কনক্লুশন যেটা রিপিটেডলি করছে। যেহেতু রিপিটেডলি করছে এই জন্য আমরা ভার্বের কোন ফর্ম দিয়েছি, বেস্ট ফর্ম দিয়েছি। আমরা খালি কি বলেছি, গো বলেছি, কিন্তু গোয়িং বা গন বা হ্যাভ গন কোনো কিছু কিন্তু বলেনি। পরেরটা কি বলছে দেখেন, পরেরটা বলছে যে জন অলওয়েজ গেটস গুড গ্রেডস, অর্থাৎ সে সবসময় দেখা যায় খুব ভালো নাম্বার পায়। তার মানে কি হি মাস্ট স্টাডি আ লট, যেহেতু তার ভালো গ্রেড পাওয়াটা প্রতিনিয়ত একটা ঘটনা, রিপিটেড একটা এভিডেন্স, ঠিক আছে, রিপিটেড একটা ইভেন্ট, এই জন্য দেখা যাচ্ছে কি আমাকে কিন্তু কি করতে হবে, এখানে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। কার পরে ইউজ করতে হবে, আমার মাস্টের পরে। কেন মাস্ট হচ্ছে, কারণ এটা লজিক্যাল কনক্লুশন। কিভাবে বুঝছি সে অনেক স্টাডি করে, তার ভালো গ্রেড দেখে। ওকে, একটা এমসিকিউ আছে লাস্ট আমরা একটু দেখে নিই। এমসিকিউ কি বলছে, এমসিকিউ বলা হচ্ছে যে সবুজ অলওয়েজ গেটস দ্য হাইয়েস্ট মার্ক ইন দ্য এক্সাম। তার মানে কি এখানে একটা এভিডেন্স আছে, এই এভিডেন্সের উপর বেস করে, অর্থাৎ তার ভালো যে নাম্বার পায় এই এভিডেন্সের উপর বেস করে আপনি একটা কমেন্ট করছেন, তার মানে কি ইটস আ লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশন যদি হয় তাহলে অবশ্যই আমাকে ইউজ করতে হবে কি দেখেন, মাস্ট ইউজ করতে হবে। এবং দেখেন সেন্টেন্সের মধ্যে আছে কি দেখেন, অলওয়েজ আছে, কি আছে দেখেন, অলওয়েজ আছে। এই অলওয়েজ গুলো যখনই থাকবে তখনই বুঝে নিতে হবে কি যে এটা একটা কিন্তু রিপিটেড ইভেন্টস। আপনি এর আগেও খেয়াল করে দেখবেন যে এখানেও কিন্তু ছিল দেখেন অলওয়েজ, এই জায়গাতেও ছিল কিন্তু অলওয়েজ। তো এগুলো দ্বারা বোঝা যায় যে এগুলো রিপিটেড ইভেন্ট। ঠিক আছে, অর্থাৎ রিপিটেড যেহেতু এগুলো যেহেতু আপনার মনে করেন ইভেন্টস, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ভার্বের বেস ফর্ম, কার পরে, মাস্টের পরে। কেন এখানে মাস্ট ইউজ করবেন, কারণ এগুলো সবই হচ্ছে লজিক্যাল কনক্লুশন। এবং আমরা জানি যে লজিক্যাল কনক্লুশনে মাস্ট ব্যতীত অন্য কোনো মডাল ইউজ করা যাবে না। এখন আমরা যেটা করব, আমরা এতক্ষণ ধরে যে পড়াগুলো পড়লাম সেই রিলেটেড কিছু এক্সারসাইজ সলভ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে পরীক্ষাতে কি টাইপের প্রশ্ন আর কি আসবে। কেননা আমরা অনেকে ভাবছি যে এখানেতে অ্যান্সার দুটো হতে পারে, এখানেতে অ্যান্সার তিনটা হতে পারে, এটাওতে অ্যান্সার হতে পারে। সো এই টাইপের কনফিউশন যুক্ত প্রশ্ন আদৌ কি পরীক্ষাতে থাকবে কিনা, এটা এই প্রশ্নগুলো সলভ করলে কিন্তু আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো। এক নম্বর কি বলছে দেখেন, এক নম্বরে বলছে যে হি ইজ নট ইন দ্য মিটিং, হি ড্যাশ সাম আদার ওয়ার্ক। আপনি যেটা খেয়াল করে যেটা দেখেন আমরা কি বলছি, আমরা বলছি যে ইজ নট এর অর্থ কি, এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি কিন্তু বোঝাচ্ছে। তো প্রেজেন্ট পসিবিলিটি যদি বোঝায় তাহলে কি হয়ে যায় দেখেন, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তার মানে আমরা দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বি নাম্বারে যে আছে হ্যাভ প্লাস বি3, এটা কিন্তু আগেই বাদ।
এটা কিন্তু কখনোই কিন্তু হতে পারবে না। এখন আমরা একটু অর্থ করি। বলছে কি দেখেন যে সে কিন্তু মিটিং এ নাই, তার মানে কি তার হয়তো অন্য কোনো কাজ হাতে থাকতে পারে বা সে হয়তো অন্য কোনো কাজে ইনভলভ থাকতে পারে। ঠিক আছে, থাকতে পারে, সম্ভাবনা। তো সম্ভাবনা বোঝাতে আমরা কি শিখলাম এতক্ষণ ধরে? আমরা এটাই শিখলাম যে সম্ভাবনা যদি বুঝাই তাহলে আমরা কিন্তু ইউজ করব মাইট অথবা কুড ইউজ করতে পারবো। ইন দ্যাট কেস তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে মাইট হ্যাভ। এখন অনেকে কিন্তু ভাবতে পারেন যে এটা তো তাহলে পাস্ট হয়ে গেল। না, আমি কিন্তু আপনাকে কিন্তু অনেকবার করে বলেছি যে হ্যাভ থাকলেই কিন্তু পাস্ট পসিবিলিটি বোঝায় না। আপনাকে চেক করতে হবে যে এই হ্যাভ এর পরে V3 আছে কি নাই। যেহেতু এখানে V3 নাই, হ্যাভ এর পরে শুধু আছে মাইট হ্যাভ, তার মানে কি এটা কিন্তু প্রেজেন্ট অথবা ফিউচার পসিবিলিটি বোঝাতে পারে। এটা কখনোই পাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে না। পরের এক্সাম্পলটা একটু লক্ষ্য করেন। পরের এক্সাম্পলে বলছে যে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ইয়েস্টারডে। এটাই কিন্তু গাইস কিন্তু ক্লু। ইয়েস্টারডে থাকা মানে এটা কোন কালের কথা বলছে? পাস্ট পসিবিলিটি প্রকাশ করছে। পাস্ট পসিবিলিটি মানে কি দেখেন হ্যাভ প্লাস V3। আপনি খুঁজে দেখেন খুব ভালো করে, আপনি একটু যদি ভালো করে যদি দেখেন তাহলে আপনি বুঝতে যেটা পারবেন সেটা হচ্ছে যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র একটা অপশন বি এ শুধুমাত্র আপনার আছে হচ্ছে হ্যাভ প্লাস V3। তার মানে কি এখানে ইজিলি আমরা বুঝতে পারছি এখানে আমার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে মে হ্যাভ বিন। তো এটাই আমরা বললাম যে আমরা যদি একটু যদি ট্রিকি যদি হয় তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো যে অ্যান্সার কোনটা হবে, কিন্তু আপনাকে একটু ট্রিকি হতে হবে। ট্রিকি না হলে কিন্তু হবে না। আপনি দেখেন আপনাকে যে কথাটা বললাম যে পাস্ট পসিবিলিটি মানে কি হ্যাভ প্লাস V3, কার পরে? মডালের পরে। সো আপনি দেখতেই পাচ্ছেন যেখানে অতীতের কথা বলছে, তার মানে কি হ্যাভ প্লাস V3 হবে। একটা অপশনও হ্যাভ প্লাস V3 নাই, তার মানে কি হয়ে যাবে এখানে অপশন বি হয়ে যাবে। ডি নাম্বারটা কেন হবে না? আপনাকে একটু আগে বললাম যে শুধু হ্যাভ থাকলে হলো না, হ্যাভ এর পরে যদি V3 থাকে তাহলেই তবে সেটাকে পাস্ট পসিবিলিটি হিসেবে আমরা কিন্তু কাউন্ট করব। 3 নাম্বার যেটা বলছে দেখেন, 3 নাম্বার বলছে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস দ্যাট দেয়ার ড্যাশ লং টার্ম ক্লাইমেট চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। আপনি খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্লু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি দেখেন ডিউরিং দ্য পাস্ট, অর্থাৎ কোন সময়ের কথা বলছে? অতীত কোনো সময়ের কথা বলছে। অতীত কোনো ঘটনা বুঝালে বা অতীত কোনো পসিবিলিটি বুঝালে তখন কি হয়ে যাবে হ্যাভ প্লাস V3। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে কোন অপশন আছে হ্যাভ প্লাস V3। আপনি দেখতে পাবেন যে একটা মাত্র অপশন আছে হ্যাভ প্লাস V3। তাহলে আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ নাম্বার, অর্থাৎ মাস্ট হ্যাভ বিন। তাহলে অ্যান্সারটা কি হয়েছে দেখেন, অ্যান্সারটা হচ্ছে দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউমস দ্যাট দেয়ার মাস্ট হ্যাভ বিন লং টার্ম ক্লাইমেট চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। 4 নম্বরটা খেয়াল করে দেখেন কি বলছে। 4 নম্বরে বলছে যে দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও। এটা কিন্তু গাইস কিন্তু আমাদের জন্য একটা ক্লু। নাওটা আমরা কিন্তু জানি যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিন্তু ভাব প্রকাশ করে। পরে কি বলছে দেখেন যে বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ। এর অর্থটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে বর্তমানে জেনারেল পাবলিক অর্থাৎ জনগণ কিন্তু ব্যাপক পরিমাণে ব্যাপক সংখ্যায় কিন্তু বা ব্যাপকভাবে কিন্তু কি করছে কম্পিউটার কিনছে। কেন? কারণ এই যে কম্পিউটার প্রাইস সেটা কিন্তু কমা স্টার্ট করেছে। তার মানে কি আমরা একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে কি যেহেতু দাম কমছে এই জন্য, ঠিক আছে, এটার উপর বেস করে আমরা বলতে পারি কি যে বেশি পরিমাণে কিন্তু কম্পিউটার ক্রয় হচ্ছে। অর্থাৎ একটা ঘটনার উপর বেস করে আমরা কিন্তু আরেকটা ঘটনা কিন্তু বলছি লজিক ক্রিয়েট করে। তার মানে কি এটা লজিক্যাল কনক্লুশন। সো লজিক্যাল কনক্লুশন যদি হয় তাহলে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে মাস্ট। এখন আমাকে দেখতে হবে যে লজিক্যাল কনক্লুশনে তো মোট 3টা পার্ট ছিল। একটা ছিল পাস্ট ইভেন্ট, একটা ছিল আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভাব, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে রিপিটেড ইভেন্টস। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাও আছে, তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভাব প্রকাশ করছে। তো আমরা তো দেখেন আমরা কিন্তু আগের ইয়াতেই কিন্তু জেনেছিলাম যে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভাব প্রকাশ করবে তখন মাস্ট বি এর পরে কি হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি। তাহলে সেই হিসেবে এটার অ্যান্সারটা হয়ে যাবে মাস্ট বি বাইং। অর্থাৎ এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে the general public must be buying a large number of computers now because prices are beginning to decrease. তো এইভাবে আমরা যদি একটু টেকনিক যদি অ্যাপ্লাই যদি করি তাহলে খুব সহজেই কিন্তু মডেলের যে প্রবলেমগুলো আছে বা কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করা সম্ভব। বাট আমি যেমনটা বললাম যে বেসিক এবং কনসেপ্টটা কিন্তু খুবই কিন্তু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? কারণ এই যে কথাগুলো আপনাকে বললাম যে হ্যাভ এর পরে V3 না থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি, এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু জানেন এবং ভুল করে ফেলে। সো এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, ইনশাআল্লাহ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এরপরে আমরা আরো কিছু মোডাল ভার্ব আছে, বিশেষ করে ইউজ টু কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইউজ টুটা কিন্তু অনেক সময় মোডাল ভার্ব ইউজ হয়, তো এই জায়গাগুলো কিন্তু একটু আমাকে জানতে হবে।
বলা হচ্ছে কি দেখেন, বলা হচ্ছে যে ইউজ টু কিন্তু অভ্যাস প্রকাশে কিন্তু ব্যবহার হয়, অর্থাৎ আপনি যখন ইউজ টু বলবেন তখন এটার কিন্তু একটা অর্থটা হয়ে যায় কি অভ্যাস প্রকাশে। এর অর্থটা যে হচ্ছে ইউজ টু যখন মডাল হিসেবে ব্যবহৃত হয় তখন ইউজ টুর অর্থ কি হয়ে যায় অভ্যাস, তখন ইউজ টুর অর্থ হয়ে যায় কি অভ্যাস। আপনি খেয়াল করে দেখেন যে ন্যাচারালি কিন্তু ইউজের অর্থ কি ব্যবহার করা, ন্যাচারালি ইউজের অর্থ কি ব্যবহার করা, কিন্তু আপনি যখনই ইউজ টু ব্যবহার করবেন অর্থাৎ ইউজ টু ওয়ার্ডটা যখন উচ্চারণ করবেন তখন এটা একটা মডাল হয়ে যায়, এবং মডাল যদি হয়ে যায় তখন এটার অর্থটা কি হয়ে যায় অভ্যাস, তখন কিন্তু এটার অর্থটা কিন্তু এরকম হয় না যে ব্যবহার করা। ওকে, সো মনে রাখতে হবে এই কথাটা যে ইউজ টু যখন মডাল হিসেবে ব্যবহৃত হবে তখন এটা অভ্যাস অর্থে ব্যবহৃত হবে। ওকে, অর্থাৎ হ্যাবিট বুঝাবে আর কি। আমরা এক নাম্বারটা একটু রুলসটা পড়ে ফেলি। কি বলছে দেখেন যে ইউজ টু পরে ন্যাচারালি কি হবে ভার্বের বেস্ট ফর্ম হয়, এটা আমরা সবাই জানি যে কোনো মডাল ভার্বের কোন ফর্ম হয় বেস্ট ফর্ম হয়। তো ঠিক একই ভাবে ইউজ টু পরে কিন্তু ভার্বের কোন ফর্ম হবে বেস্ট ফর্ম হবে। এরকম এক্সাম্পলটা দেখেন কি বলছে, বলছে যে দ্য প্রোগ্রাম ডিরেক্টর ইউজ টু রাইট হিজ ওন লেটার। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে যে প্রোগ্রাম ডিরেক্টর তার নিজের লেটার নিজে লিখতেই কিন্তু অভ্যস্ত, অর্থাৎ সে তার নিজের লেটার নিজেই লেখে সবসময়, সেটাতেই অভ্যস্ত। তার মানে কি এখানে বুঝতে পারছি যে ইউজ টু পরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। কিন্তু পরেরটা দেখেন খেয়াল করে দেখেন কি বলছে, পরে বলছে যে যদি ইউজ টুর আগে বি বিকাম গেট থাকে, কি থাকে বি বিকাম অথবা গেট থাকে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার এখানে যেটা বি ভার্ব আছে এই বি ভার্ব দ্বারা কিন্তু বোঝাচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। বি ভার্ব দ্বারা কি বোঝাচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বি, এগুলো সবই কিন্তু বি ভার্ব গাইজ। ওকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং এগুলো সবই কিন্তু বি ভার্ব। অর্থাৎ তোরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের যে ইউজ টু থাকবে এই ইউজ টুর আগে যদি আমরা যদি দেখি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বি বিং অথবা বিকাম অথবা গেট আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ আগে যেরকম ভার্বের বেস ফর্ম পাচ্ছিলাম সেটা কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ ইউজ টুর আগে কি আছে বি বিকাম গেট। এটাই আমরা বললাম যে যখনই ইউজ টুর আগে যখনই আমরা দেখবো যে বিকাম আছে অথবা গেট আছে অথবা বি ভার্ব আছে তখনই কি করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, এবং এক্ষেত্রেও খেয়াল করে দেখেন এক্ষেত্রেও কিন্তু আমার কিন্তু ইউজ টুর অর্থটা কি অভ্যাস, এক্ষেত্রেও কিন্তু ইউজ টুর অর্থটা কি অভ্যাস অর্থে কিন্তু ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু ইউজ টুর অর্থ কিন্তু অভ্যাস। আমরা এক্সাম্পলটা থেকে কি বলছে, এক্সাম্পলে বলছে যে জর্জ ইজ ইউজ টু ইটিং এট 7 PM। খেয়াল করে দেখেন ইউজের আগে কিন্তু ওরা কি করেছে, ওরা কিন্তু একটা অক্সিলারি ভার্ব ইউজ করেছে বা বি ভার্ব একটা ইউজ করেছে, সেটা হচ্ছে কি দেখেন ইজ। ওকে, এই ইজটা ব্যবহার করার ফলে কি করতে হবে দেখেন ইউজ টুর পরে আমার ভার্ব যেটা থাকবে সেটা সাথে কিন্তু কি যুক্ত হয়ে গেছে আইএনজি যুক্ত হয়ে গেছে। সো এই কথাটা আপনাকে বললাম যে আপনি যখন ইউজ টুতে যখন প্রশ্ন মানে সলভ করবেন বা তখন আপনাকে খেয়াল করতে হবে যে ইউজ টুর আগে কোনো এম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ বি ভার্ব আছে কি নাই অথবা বিকাম অথবা গেট আছে কি নাই। অর্থাৎ আপনি মনে রাখবেন যে যখনই আমরা ইউজ টুর আগে বি বিকাম গেট হয়ে যাবে তখনই সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এই জন্য আপনাকে চেক করতে হবে যে ইউজ টুর আগে বি বিকাম গেট আছে কি নাই, যদি থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, যদি না থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। আমরা আরো কিছু এখানে এক্সাম্পল আছে আমরা করে ফেলি। এক নম্বরে কি বলছে দেখেন, এক নম্বরে বলছে যে উই বিকেম ইউজ টু, উই বিকেম ইউজ টু। নোটিস করেন গাইস, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু ইউজ টুর আগে কি ইউজ করেছে দেখেন বিকাম। তো আমরা একটু আগে পড়লাম যে যদি ইউজ টুর আগে যদি বি বিকাম গেট থাকে তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে, অর্থাৎ কুকটা হয়ে যাবে কি কুকিং হয়ে যাবে কিন্তু আমাদের। ঠিক আছে, পরেরটা খেয়াল কি বলছে যে Alvaro can't get used to। এক্ষেত্রে খেয়াল করে আপনি দেখেন যে ইউজ টুর আগে কিন্তু ইউজ করেছে কি দেখেন গেট। ওকে, তার মানে এক্ষেত্রে হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি, এই জন্য স্টাডিটা কি হয়ে গেল স্টাডি হয়ে গেল। কিন্তু পরেরটা খেয়াল দেখেন কি বলছে ইজ ইউজ টু, অর্থাৎ ইউজ টুর আগে কিন্তু একটা ভার্ব ইউজ করেছে, তার মানে কি এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হয়ে যাবে কি দেখেন স্লিপিং হয়ে যাবে। এখন ইউজ টুর কিছু এক্সেপশনাল এক্সাম্পল আছে, এগুলো ন্যাচারালি আসলে একটু টাফ যদি কোশ্চেন যদি হয়, বিশেষ করে আইবিএতে যদি আপনি পরীক্ষা দিতে যান জাহাঙ্গীরনগরে বা বিউপিতে, তখন সেক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসে ইউজ টুর। ওকে, এগুলো কিন্তু একদম ব্যতিক্রমধর্মী কিন্তু এক্সাম্পল। খেয়াল করে দেখেন আমরা এক নম্বর এক্সাম্পল একটু সলভ করি। কি বলা হচ্ছে এখানে, এখানে যেটা বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে উড ইজ ইউজ টু। কি বলা হচ্ছে দেখেন যে উড ইজ ইউজ টু, এক্ষেত্রে খেয়াল করে দেখেন অর্থটা কি হচ্ছে, বলছে উড ইজ ইউজ টু ড্যাশ ফার্নিচার, অ্যান্সারটা কি হচ্ছে মেক। অনেকে এখন আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে এখানে ইউজ টুর আগে একটা বি ভার্ব দেওয়া আছে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাওয়া উচিত কি ছিল, এখানে অ্যান্সারটা হয়ে যাওয়া উচিত ছিল মেকিং, কিন্তু সেটা নয় কেন এখানে মেক হলো।
এর কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে ইউজ টু মোডাল হিসাবে তখনই ব্যবহৃত হবে যখন অভ্যাস অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? অভ্যাস অর্থে। আপনি যদি সেন্টেন্সের অর্থটা যদি করেন এখানে, তাহলে অর্থটা দেখেন কি হচ্ছে, বলা হচ্ছে যে কাঠ ব্যবহার করা হয় ফার্নিচার তৈরি করতে, অর্থাৎ ব্যবহার করা হয়। আমরা কিন্তু বলবো না যে কাঠ অভ্যস্ত ফার্নিচারে, এমন কিন্তু অর্থ হচ্ছে না। আমরা বলি কি যে কাঠ ব্যবহার করা হয় ফার্নিচার তৈরিতে, অর্থাৎ ব্যবহারের অর্থ চলে আসছে কিন্তু। তার মানে কি এখানে ইউজ টু কিন্তু কোনো মোডাল না। যেহেতু এটা কোনো মোডাল না, তার মানে কি এখানে ইউজড আলাদা আর টু আলাদা। এতক্ষণ আমরা যেটা ভাবছিলাম যে ইউজ টু একসাথে, কিন্তু এখানে কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে ইউজড আলাদা, টু আলাদা। তো আমরা তো জানি যে প্রিপোজিশন টু এর পরে ভার্ব সবসময় ভার্বের কোন ফর্ম হয়ে যায় বলেন তো? ভার্বের বেস ফর্ম হয়ে যায়। এই জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে মেক। আবার আপনি অন্যভাবে বলতে পারেন যে এখানে কিন্তু এক টাইপের কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। ঠিক আছে, যে কাঠ কি উদ্দেশ্যে ব্যবহৃত করা হয়? ফার্নিচার তৈরি করার উদ্দেশ্যে। সো আমরা কিন্তু এটাও জানি যে উদ্দেশ্য যদি বোঝায় তাহলে কিন্তু কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। এবং ইনফিনিটিভ যদি হয় তাহলে টু এর পরে সবসময় ভাবে কোন ফর্ম হয়ে যায়? বেস ফর্ম হয়ে যায়। সো আপনাকে যদি কেউ এরকম টাইপের এক্সাম্পল যদি দেয়, আপনি প্রথম যেটা লজিক দিবেন সেটা হচ্ছে এটা হচ্ছে কোনোভাবেই কিন্তু মডেলের কোনো এক্সাম্পল না। কেউ যদি বলে যে কিভাবে আপনি বুঝছেন যেটা মডেলের এক্সাম্পল না, আপনি তখন বলবেন যে আপনি এটা অর্থ করেন। এখানে কিন্তু ইউজ টুর অর্থ কিন্তু অভ্যাস বা অভ্যস্ত না। যেহেতু এখানে এটার অর্থ ইউজ টুর অর্থ অভ্যাস বা অভ্যস্ত না, তার মানে এটা কোনো মডেল না। এখানে ইউজ টুর অর্থ কি? ব্যবহার করা। অর্থাৎ যেহেতু এটা মডেল না, তার মানে কি প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 লজিক। নাম্বার 2 লজিক আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আমরা জানি যে এখানে অর্থটা করলে বুঝতে পারছি এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য যদি বোঝায় তাহলে কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। এবং ইনফিনিটিভ যদি হয় তাহলে প্রিপোজিশন টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়ে যায়? বেস ফর্ম হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে এ। আপনার যেভাবে মনে হয় আপনি সেভাবেই ব্যাখ্যাটা দিবেন, বাট অবশ্যই ব্যাখ্যাটা যেন সঠিকভাবে দিবেন, এটা এনশিওর করবেন। পরেরটা কি বলছে দেখেন, একই টাইপের। পরেরটা বলছে যে কম্প্রেসড এয়ার ইজ ইউজড টু। ঠিক আছে, অর্থাৎ কম্প্রেসড এয়ার ব্যবহার করা হয়ে থাকে এয়ার ব্রেকের কে পাওয়ার দেওয়ার জন্য। তার মানে কি এক্ষেত্রে কিন্তু দেখেন বলছে কি ইউজড টু অর্থ থেকে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অভ্যাস না। তার মানে কি এক্ষেত্রে আগের মতোই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে পাওয়ার। পরেরটা খেয়াল করে দেখেন, একই রকমই এক্সাম্পল বলছে যে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজড টু, অর্থাৎ বলছে যে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। খেয়াল করে দেখেন গাইজ, অর্থটা বলছে কি ব্যবহার করা হয়, অভ্যস্ত না কিন্তু। মানে এটা কিন্তু কোনো মডেল না কিন্তু। ওকে, বলছে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় কি করার জন্য? ড্যামেজটাকে কিন্তু প্যাসেঞ্জার কেবিনে যেন ছড়াতে না পারে সেই জন্য কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ রিটার্ড করার জন্য, বাধা দেওয়ার জন্য, হ্রাস করার জন্য কিন্তু, অর্থাৎ ড্যামেজটাকে কমানোর জন্য কিন্তু। অর্থাৎ এর উদ্দেশ্য বোঝাচ্ছে। আবার আপনি এটাও বলতে পারেন যে এখানে ব্যবহার করার কথা বলছে, যে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয়। তো যেহেতু ব্যবহার করা হয়, যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, যেহেতু এটা কোনো মডেল না, এই জন্য প্রিপোজিশন টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। হিসেবে এখানেও অ্যান্সারটা হয়ে যাবে এ নাম্বারটা হয়ে যাবে আর কি। এখন আমরা আরেকটা এক্সাম্পল আছে, খুব ছোট্ট একটা ইজি, বাট এটা মাঝে মধ্যে ভুল হয়ে যায়, সেটা একটু মাথায় একটু রাখতে হবে। কারণ আমরা যেমন যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু শুডের ব্যবহারটা কিন্তু খুব ভালোভাবে জানি। ঠিক আছে, কিন্তু যখনই পরীক্ষার মধ্যে আসে ওড টু, বি সাপোজ টু, হ্যাড বেটার, তখন আমরা কনফিউজড হয়ে যাই। মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে হ্যাড বেটার, শুড, ওড টু আর বি সাপোজ টু। ঠিক আছে, এখানে মোট 4টা জিনিস আছে, হ্যাড বেটার, শুড, ওড টু আর এটা হচ্ছে কি বি সাপোজ টু। এই 4টার অর্থ হচ্ছে উচিত। আপনি খাতাতে একটু লিখে রাখবেন যে এই 4টার অর্থ কি? উচিত। অর্থাৎ হ্যাড বেটার বলতেও বোঝায় উচিত, শুড বলতে বোঝাও উচিত, ওড টু বলতেও বোঝায় উচিত, আবার বি সাপোজ টু বলতেও বোঝায় উচিত। অর্থাৎ প্রত্যেকটির অর্থ কিন্তু আপনার উচিত। এবং মনে রাখবেন, আপনার যদি কখনো যদি পরীক্ষার হলে যদি হ্যাড বেটার দিয়ে প্রশ্ন অ্যান্সার করতে প্রবলেম হয়, বি সাপোজ টু দিয়ে প্রশ্ন করতে অসুবিধা হয়, বুঝতে প্রবলেম হয়, আপনি তখন মনে মনে কল্পনা করবেন কি যে বি সাপোজ টু এর জায়গাতে শুড আছে, তাহলে দেখবেন প্রশ্নটা কিন্তু ইজি হয়ে যায়। সো মধ্যে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাড বেটার, শুড, ওড টু, বি সাপোজ টু সবগুলোরই অর্থ হচ্ছে উচিত, এবং এগুলো সবগুলোই মোডাল। এবং যেহেতু এগুলো সবগুলোই মোডাল, এই জন্য এদের পরে ভার্বের বেস ফর্ম হবে। এদের পরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? সিম্পল ফর্ম অথবা বেস ফর্ম হয়ে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে শুডের আরো কিছু এক্সাম্পল আছে বা রুলস আছে, সেগুলো আমরা একটু ভালোভাবে দেখব। এখানে শুডের ক্ষেত্রে একটা আলাদা একটা রুলস এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে শুডের পরে মাঝে মধ্যে কিন্তু হ্যাভ প্লাস ভি থ্রি বসবে যদি সেটা আনফুলফিলড অব্লিগেশন হয়ে থাকে। অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল সেটা যদি না করেন আপনি, সেটাকে বলা হচ্ছে কি আনফুলফিলড অব্লিগেশন। অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সেটা আপনি করেননি, এরকম টাইপের সেন্সকে বলা হচ্ছে কি আনফুলফিলড অব্লিগেশন। এবং আনফুলফিলড অব্লিগেশন যেহেতু পাস্টের কোনো সেন্স প্রকাশ করে বা পাস্ট সেন্স বা পাস্ট পসিবিলিটি প্রকাশ করে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি ইউজ করব? হ্যাভ প্লাস ভি শুরু করব।
কারণ আজকে আমাদের ক্লাসের শুরু থেকে আমরা কিন্তু একটা কথাই কিন্তু বারবার বলছিলাম যে যখনই পাস্টের পসিবিলিটি বোঝাবে তখনই আমরা কি করব, যে মডেলই হোক না কেন সবসময় হ্যাভ প্লাস বি থ্রি ইউজ করবো। সেক্ষেত্রে আমরা শুড এর ক্ষেত্রে ইউজ করবো, ঠিক আছে? কেননা এখানে বোঝাচ্ছে হচ্ছে আনফুলফিলড অব্লিগেশন, অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল বা যাওয়া উচিত ছিল বাট সেটা করেনি, ঠিক আছে? এক্সাম্পল দেখেন তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর এক্সাম্পল যেটা বলছি সেটা হচ্ছে যে জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, ঠিক আছে? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে হি ডিড নট গো টু দ্য পোস্ট অফিস। এর অর্থটা দেখেন, এর অর্থটা হচ্ছে এরকম টাইপের যে আজকে জনের ছিল পোস্ট অফিসে যাওয়া, আজকে জনের উচিত ছিল পোস্ট অফিসে যাওয়া। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে যাওয়া উচিত ছিল কিন্তু সে কিন্তু যায়নি, সে কিন্তু যায়নি, ঠিক আছে? যায়নি, অতীত ঘটনা কিন্তু, ঠিক আছে? ইন দ্য মর্নিং অর্থটা খেয়াল করে দেখেন, আমি আবারও বলছি যে আজকে সকালে জনের উচিত ছিল পোস্ট অফিসে যাওয়া, তার মানে কি সকালটাও কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে এবং জনও কিন্তু যায়নি, অর্থাৎ অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সেটা করেনি, অর্থাৎ আনফুলফিলড কিন্তু একটা কিন্তু অব্লিগেশন বুঝাচ্ছে। এবং আমরা জানি যদি আনফুলফিলড অব্লিগেশন যদি বুঝায় তাহলে কি হয়ে যাবে, শুড হ্যাভ প্লাস V3, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, পরেরটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে মারিয়া শুড নট হ্যাভ কল জন লাস্ট নাইট কিন্তু বলছে আর কি, ঠিক আছে? কেন এটা বলছে আপনি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে লাস্ট নাইট আছে এবং আমরা জানি যে যখনই লাস্ট নাইট যখনই বুঝাবে তখনই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে অতীতের কোনো ঘটনা বুঝাবে, এবং অতীতের যদি করে কোনো ঘটনা যদি বুঝায়, অতীতের যদি কোনো ঘটনা যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হয়ে যায়, হ্যাভ প্লাস V3 কিন্তু হয়ে যায় কিন্তু আর কি, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে হ্যাভ প্লাস V3 হওয়ার কারণটা হচ্ছে এখানে লাস্ট নাইট বা অতীতের ঘটনা বোঝাচ্ছে। এবং আমরা যদি একটু অর্থ করি তাহলে দেখেন অর্থটা কি হচ্ছে, অর্থটা হচ্ছে মারিয়া শুডন্ট হ্যাভ কল জন লাস্ট নাইট, অর্থাৎ মারিয়ার উচিত হয়নি গতকাল রাতে জনকে কল দেওয়া, উচিত হয়নি বাট সে কিন্তু কাজটা করে ফেলেছিল, অর্থাৎ আনফুলফিলড অব্লিগেশন, একটা জিনিস করা উচিত ছিল বাট সেটা না করে অন্য কিছু করে ফেলেছে সে, অর্থাৎ আনফুলফিলড অব্লিগেশন যেহেতু বোঝাচ্ছে এবং পাস্টের যেহেতু কোনো কথা বলছে এই জন্য হয়ে যাবে কোনটা, শুডন্ট হ্যাভ প্লাস V3। লাস্টে দুটো এমসিকিউ আছে, দুটো আমরা করে ফেলি, খুব সহজ এমসিকিউ। এক নম্বরটা কি বলছে দেখেন, রহিম ওয়াজ পানিশড, তার মানে কোন ইভেন্ট, পাস্ট ইভেন্ট, পাস্ট ইভেন্ট মানে আমরা জানি হ্যাভ প্লাস V3। আপনি খেয়াল করে দেখেন একটা অপশন আছে হ্যাভ প্লাস V3, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি কিন্তু অ্যান্সার করা হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে আপনার কিছু দেখাই লাগছে না কোনটা ফুলফিল কোনটা আনফুলফিল, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তারপর আমরা একটা অর্থ করবো, বলছে কি দেখেন, বলছে যে রহিম ওয়াজ পানিশড ফর নট কি বলছে, নট ব্রিং, বলছে যে নট ব্রিং দ্য বুক, বলছে এখানে যেটা সেটা হচ্ছে রহিম ওয়াজ পানিশড ফর নট ব্রিং দ্য 6th বুক। পরে বলছে কি দেখেন হি ড্যাশ ইট, অর্থাৎ বেসিক্যালি এটা যেটা বলছে তার মানে কি তার উচিত ছিল বইটা আনা, অর্থাৎ বলছে যে গতকাল রহিমকে পানিশ করা হয়েছিল কারণ সে টেক্সট বইটা আনেনি, অর্থাৎ তার উচিত ছিল আনা, হি শুড হ্যাভ ব্রট, ওকে, হি শুড হ্যাভ ব্রট ইট, অর্থাৎ তার উচিত ছিল বইটা আনা বাট সে কিন্তু আনেনি, ঠিক আছে? তো অর্থাৎ এখানে একটা কোনো কিছু করা উচিত ছিল বাট সেটা করেনি, এই জন্য আনফুলফিলড অব্লিগেশন, এবং যেহেতু এটা পাস্টের কোনো ইভেন্ট দ্যাটস এখানে কিন্তু হ্যাভ প্লাস V3 হয়ে গেছে। পরেরটা কি বলছে দেখেন, বলছে যে হি কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম, তার মানে বলছে কি যে সে কিন্তু খুব পরীক্ষাতে কিন্তু খুব বাজে করেছিল, কাট এ সরি ফিগার মানে কি পরীক্ষাতে খুব বাজে রেজাল্ট করা, বলছে সে কিন্তু তার পরীক্ষাতে খুব বাজে রেজাল্ট করেছিল। পরে বলছে কি দেখেন হি ড্যাশ টাইম, তার মানে কি বলছে যে তার কিন্তু উচিত হয়নি টাইমগুলো ওয়েস্ট করা, তাই অ্যান্সারটা কি হচ্ছে হি শুড, বলছে কি দেখেন হি শুড হ্যাভ নট ওয়েস্টেড, হি শুডন্ট হ্যাভ ওয়েস্টেড টাইম হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। খেয়াল করে দেখেন এখানে কেন হ্যাভ প্লাস V3 হচ্ছে, এর ক্লুটা লুকিয়ে আছে আসলে কাটের মধ্যে। আপনি খেয়াল করে দেখেন এখানে আছে কিন্তু কাট, এখানে কিন্তু নাই হচ্ছে কাটস। আমরা জানি হচ্ছে কাট হচ্ছে এমন একটা ভার্ব যেটার পাস্ট ইনডিফিনিট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই, অর্থাৎ কাট কাট কাট, প্রেজেন্ট ফর্মও যেটা, বেস ফর্মও যেটা, পাস্ট ইনডিফিনিট ফর্মও সেটা, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও সেটা কিন্তু, অর্থাৎ কাট কাট কাট। খেয়াল করে দেখেন সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে হতো কি দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার পরে আমরা কিন্তু জানি যে এস বাই এস যুক্ত হয়, তাহলে প্রেজেন্টে যদি থাকতো তাহলে হয়ে যেত কি হি কাটস এ সরি ফিগার, হি কাটস এ সরি ফিগার, বাট কাটস না বলেছে কি দেখেন কাট, কারণ এটা পাস্টে আছে, পাস্টে থাকা মানে কি হ্যাভ প্লাস V3 থাকা, এখানে একটা অপশন আছে হ্যাভ প্লাস V3, সেটা হচ্ছে বি নাম্বারে। আবার অর্থ করে বুঝতে পারছি যে সেটা একটা আনফুলফিলড অব্লিগেশন ছিল, অর্থাৎ কোনো কিছু এটা করা উচিত ছিল সেটা না করেছে ধর্মী কিছু করে ফেলেছে, তার মানে কি এখানে হয়ে যাবে একটা আপনার আনফুলফিলড যেহেতু অব্লিগেশন বোঝাচ্ছে তার মানে এখানে হয়ে যাবে শুড হ্যাভ নট ওয়েস্টেড টাইম।
সো আজকে আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আলোচনার মূল বিষয়বস্তু যেগুলো ছিল সেটা হচ্ছে মোডাল ভার্ব, এবং মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস জেনেছি। সেটা হচ্ছে যে মোডাল ভার্বের ক্ষেত্রে যখনই আমরা দেখব যে প্রেজেন্ট পসিবিলিটি বা ফিউচার পসিবিলিটি বোঝাবে তখনই আমরা ইউজ করব ভার্বের বেস ফর্ম, এবং যখনই আমরা দেখব যে পাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে তখনই যে কোনো মোডাল ভার্বের পর আমরা কি ইউজ করবো, হ্যাভ প্লাস V3। আরেকটা যেটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে যে মাস্ট আমরা তখনই ব্যবহার করব যখন লজিক্যাল কনক্লুশনে ব্যবহৃত হবে, বা যখন আমরা দেখব যে কোনো একটা দেখা যাচ্ছে যে আপনার কমপ্লিট অব্লিগেশন বোঝাচ্ছে, অর্থাৎ লজিক্যাল কনক্লুশন এবং আপনার কমপ্লিট অব্লিগেশনের ক্ষেত্রে মাস্ট ব্যতীত অন্য কিন্তু কোনো ক্লজ মার্কার ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস আমরা নতুন শিখলাম সেটা হচ্ছে যে ইউজ টুকে তখনই মোডাল আমরা বলবো যখন এটার অর্থ হবে অভ্যস্ত। যদি ব্যবহার করা বোঝায় তাহলে সেটা কিন্তু মোডাল না। ঠিক আছে? সো এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আমরা একটু ভালোভাবে যদি লক্ষ্য যদি করি, একটু যদি নোটিস করি, তাহলে ইনশাল্লাহ মোডালে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সে প্রবলেমগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে কখনোই কিন্তু আমাদেরকে আর ফেস করতে হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 10 মিনিট স্কুলের সাথে থাকুন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।